নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প অতি পুরাতন। আপনাকে একটা উপন্যাসের প্লট দিতে পারি, এ লোভ অনেকেই দেখায়, বলে আমার জীবন কাহিনীতেই নিন না, উপন্যাসের বাবা, শুনিয়ে যাব একদিন, হাঁ হয়ে যাবেন। অনেকে ধিক্কারও দেয়, বলে কি বসে বসে মিথ্যে মানুষ সাজাচ্ছেন, আমায় নিয়ে যদি লিখতেন। ওদের জীবন কথা নিয়ে উপন্যাস লিখলে যে হুড়হুড় করে কাটবে, আর নাটক করলে স্টেজ ফেটে দুখানা হবে, আর সিনেমা করলে সাংঘাতিক হিট হবে, এ ওদের দৃঢ় বিশ্বাস। অন্যমনস্ক সাহিত্যিকরা এই অমূল্য ভাণ্ডারের দিকে দৃষ্টিপাত করছে না, সেই যা দুঃখ। তাই আক্ষেপ করে, লিখতে তো পারি না, পারলে দেখিয়ে দিতাম। উমাপদ কিন্তু কখনো এসব কথা বলেনি, কারণ উমাপদ নিজেকে নিয়ে কোনো দিন ভাবেনি, তার জীবন কথা শুনিয়ে হাঁ করিয়ে দিতে চায়নি কাউকে কোনো দিন, ধিক্কারও দেয়নি না নেওয়ার জন্যে। আর সে জীবন কথা নিয়ে নাটক নভেল লেখা হলে মারকাটারি হবে এমন ধারণা পোষণ করেনি। তার মানে উমাপদ ওদের মতো ভয়ানক দুঃখী কি ভয়ানক হতভাগ্য নয়। উমাপদ শুধু সাধারণ, যেমন সাধারণরা জন্মায় আর মরে এবং মধ্যবর্তীকালটা শুধু দিনাতিপাত করে, আর কিছু না। উমাপদকে বিশদ বর্ণনা করবার দরকার নেই, লাখে লাখে উমাপদ আছে সংসারে, তাদের যে কোনো একটাকে দেখলেই উমাপদকে দেখা হয়ে যাবে। উমাপদরা সবাই এক রকম চেহারার, সেই চেহারার রোগে ওষুধ নেই, শোকে বিশ্রাম নেই, দুখানা বই কাপড় নেই, জুতোয় তালি দেবার জায়গা নেই, মাসের মাঝখানে মাইনে নেই, টিউশনি ছাড়া রাস্তা নেই, ওভারটাইম ছাড়া আলো নেই, এক কথায় নতুনত্বের বালাই মাত্র নেই। উমাপদ যদি দিন দুঃখী হতো, অবশ্যই উমাপদর আরও অনেক কিছুই থাকতো না, যেমন লোক লৌকিকতা থাকতো না, সমাজ সামাজিকতা থাকতো না, সভ্যতার খোঁচা থাকতো না, ঠাট বজায়ের দায় থাকতো না, আরও কিছু কিছু থাকতো না হয়তো। কিন্তু উমাপদর ওসব আছে, তার মানে উমাপদ দিন দুঃখী নয়, তার মানে উমাপদ মধ্যবিত্ত। অনেক কিছু না থাকা আর সামান্য কিছু থাকা, এই নিয়েই তো মধ্যবিত্ত নামক জীবনটা গঠিত। আর এরাই তো আমাদের সামনে পেছনে আশেপাশে আমাদের আয়নায়। কাজেই ঘটা করে যদি উমাপদর কাহিনী লিখতে বসি, আপনারা বলবেন, আরে এ গল্প তো 1000 বার পড়েছি, এ মূর্তি তো জীবন ভোর দেখছি। বলবেন, কমন বাথরুমের ভাড়াটে নতুন দেখাতে এসেছেন, লাখে লাখে দেখিনি আমরা, জানি না তাদের সেই নিত্য সকালের অসীম অপেক্ষার তিক্ত গ্লানি, জানি না অনেক প্রতীক্ষার শেষে চৌবাচ্চার তলানি জলে কোনো মতে মাথা ভিজিয়ে আর 2-3 বার গরম করে করেও ঠান্ডা হয়ে যাওয়া চা নামের গরম জলে গলা ভিজিয়ে তারা যখন বাজারের থলি নিয়ে বেরোয়, কত রেস্ত নিয়ে বেরোয়। বলবেন, কলমি শাক, কুমড়োর ডাঁটা, কিছু শুকনো বেগুন আর হাজা পটল জোগাড় করতেই যে চোখে সর্ষে ফুল দেখে ওরা, সেই বা কার অজানা। উমাপদকে নিয়ে আর ঘটা করে গল্প শোনাতে আসবেন না। হ্যাঁ, এমনি কিছু একটা বলবেন, কারণ উমাপদকে দেখতে দেখতে যে হাড় কালি হয়ে গেছে সবাইয়ের, চোখ পচে গেছে, ওর মধ্যে আর মজা নেই। থেকেছে মজা, যখন খাতায় কলমে উমাপদরা নতুন প্রবেশাধিকার পেয়েছে, তখন থেকেছে। রাজা মহারাজার গল্প শুনতে শুনতে অভ্যস্তকাল ব্যক্তিরা চমকে একটু কানটা খাড়া করেছে, ভেবেছে, আরে এরা আবার এখানে এলো কি করে, সাহিত্যে আবার ওদের ডাকলো কে। সেই চমকানি ঘুচেও গেছে চট করে। লোকে দেখেছে ওর মধ্যে মজা নেই, কারণ ওদের মধ্যে নতুনত্ব নেই, সব উমাপদর চেহারাই এক। অনেকগুলো ইটের সমষ্টি যেমন বাড়ি, অনেকগুলো ছেলের সমষ্টি যেমন প্রাণী, অনেকগুলো নেইয়ের সমষ্টি যেমন মধ্যবিত্ত, উমাপদরা যাদের প্রতীক, ওদের দেখে দেখে অরুচি ধরে যাচ্ছে, গল্পে উপন্যাসে আবার ওদের দেখতে ইচ্ছে হয়। আর অতএব
আজ ওই রাখাল প্রতিতুণ্ডী লেনের উমাপদকে গল্পের নায়ক দেখলে আপনারা নির্ঘাত পাতা উল্টে অন্য কোনো গল্পে চলে যাবেন। যেসব গল্পে রাজা আছে, রানী আছে, বাদশাহ আছে, বেগম আছে, তবু উমাপদকে নিয়ে একটা গল্প আমায় লিখতে হবে। কারণ উমাপদ কোনো দিন বলেনি আমায় আপনাকে একটা প্লট দিতে পারি। উমাপদ দেয়নি বলেই উমাপদকে প্লট করে গল্পটা লিখতে ইচ্ছে হলো আমার। যে গল্পটা উমাপদ আমাকে শুনিয়ে যায়নি, আমি শুধু নিজেই অনুভব করেছি উমাপদকে রাস্তা দিয়ে যেতে দেখে। আমারই জানলার নিচে দিয়ে বাজার করতে যায় উমাপদ, আর বাজার করে ফেরেও। ওর ফুটোয় কাগজ গোঁজা চটের থলিটার মধ্যে উঁকি না মারলেও জানতে পারি ওতে কি কি আছে। বাজার থেকে ফিরে উমাপদ যে বউয়ের উপর একটু তম্বি করবে এও জানা, কারণ রোজই বউয়ের স্বাদ হয় উমাপদ যা বাজার করে আনলো তার থেকে কিছু রেঁধে দেয়। হয়তো দুটো পটল ভেজে দিতে, হয়তো দুখানা করলার ঝাল করে দিতে, নয়তো পুঁটি মাছ থেকে দুটো আগে কুটে নিয়ে টক রেঁধে দিতে। আর সেই স্বাদ নিয়েই রোজ হম্বি তম্বি। অথচ ওগুলো উমাপদ ভালোবাসে। তা বউকে কি উমাপদ ভালোবাসে না? বাসে বই কি। মধ্যবিত্তরা তাদের বউকে যেমন ভালোবাসে ঠিক তেমনই বাসে। দুজনের মধ্যে সর্বদাই কথা কাটাকাটি আছে, পরস্পরকে দু কথা শুনিয়ে দেবার প্রভূত বাসনা আছে, এবং দিনের ঝঞ্ঝাট চুকে গিয়ে যখন রাত্রি আসে তখন ক্ষমা চাওয়াচাইয়ের ঘটা আছে। উমাপদ যে একটা পাষণ্ড এ কথা তখন আর বউ বলে না, উমাপদ নিজেই বলে। বউ বিনা পানি যে 1 নম্বরের রকচটা সে কথা তখন বউ নিজেই বলে, উমাপদ বলে না। এই জীবন উমাপদর। এসব কথা উমাপদকে দেখতে দেখতেই জানা হয়ে গেছে আমার। সকালবেলা আপিসের দেরির ভয়ে যে পুঁটি মাছের টক নিয়ে কুরুক্ষেত্র হয়ে গেছে বউয়ের সঙ্গে, সেই পুঁটি মাছের টকই রাত্রে উমাপদ তাড়িয়ে তাড়িয়ে খাবে। তেতো তেতো মুড়োটা পর্যন্ত ধুলো করে চিবোবে। বউ পুঁটি মাছ নিয়ে যে দিব্যি গেলেছিল সে কথা দিব্যি বিস্মরণ হয়ে টকের বাটিতে তলানিটুকুতে ভাত মেখে টিপে টিপে এক গাদা ভাত খেয়ে ফেলবে। তা ওইটাকেই যদি গল্প বলেন তো গল্প লিখলে ওটাও গল্প হয়। হলেও তো কতদিন, কিন্তু আর হচ্ছে না। উমাপদ তার বউয়ের সঙ্গে ঝগড়া করলো আর ভাব করলো, একে আর গল্প বলছেন না আপনারা। তা ভাগ্যক্রমে উমাপদই একদিন একটা ঘোরালো কাণ্ড করে বসল। উমাপদ একদিন তার সেই 180 টাকার চাকরিতে গেল, আর ফিরল না। না খবর না কিছু, ফিরছে না, ব্যাস ফিরল না। সন্ধে থেকে বিনা পানি প্রথমটা প্রতীক্ষা করেছে, তারপর রাগ করেছে, তারপর ভয় পেয়েছে, শেষ পরে এক কাণ্ড করে বসলো বিনা পানি। ঘরে টিকতে না পেরে বাইরে বেরিয়ে পড়ল। ছেলে মেয়ে নেই যে তাদের নিয়ে খানিকটা ভরাট থাকবে। উমাপদ সন্ধ্যায় না ফেরা ঘরটা যেন ভয়াবহ শূন্যতার ধাক্কায় ঠেলে বার করে দিল তাকে। পথে বেরিয়ে যে বরকে খুঁজে খুঁজে বেড়াবে তা ভাবেনি অবশ্য, টিকতে পারেনি বলেই বেরিয়ে পড়েছিল। বেরিয়ে ভাবল পাড়ার লোকের সাহায্য নেবে, নেওয়া ছাড়া উপায় নেই। আগেই যাদের সাহায্য নিতে যাবার কথা, যাদের একতলার একখানা ঘরের ভাড়াটে উমাপদরা, তাদের সঙ্গেই যে ওই কমন বাথরুমের সূত্রে মুখ দেখা দেখি বন্ধ। তবে শব্দভেদী বানের সাহায্যে পালাটা প্রায়ই চলে। আজই সকালে হয়ে গেছে এক পরম পালা। বাড়িওয়ালা গিন্নি সকালবেলা কলঘরে ঢুকেছে, আর ঢুকেছে তো ঢুকেইছে। রাজ্যের সাবান কাচার ধুম লাগিয়েছে তখন। এদিকে উমাপদর টিউশনির দেরি হয়ে যাচ্ছে। 2-4 বার সেই কথা উল্লেখ করে তাড়া দিয়েছে উমাপদ। তারপর বিনা পানিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলেছে, তুমি একবার গিয়ে বলবে, এভাবে চালালে। তারপরই ফেটে পড়ে বলেছে, আচ্ছা বিহায়া মেয়ে মানুষ তো, কথা গায়ে ঠেকে না। ব্যাস, সঙ্গে সঙ্গে গরম তেলে জলের ছিটে পড়েছে। বাড়িওয়ালার তরুণ ছেলে পল্টু স্মার্ট গেঞ্জির হাত গুটিয়ে ছুটে এসেছে। বাড়িওয়ালা লুঙ্গি পরে গালে সাবানের ফেনা লাগিয়ে ছুটে এসেছে। আসবেই, তার বিবাহিতা স্ত্রীর একটা পদমর্যাদা নেই?
অতএব সে বলতেই পারে, বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি। গিন্নি তখনও কলঘর থেকে বেরোননি। উমাপদও তেড়ে এসেছে। চুপ, একদম চুপ, একটি কথা নয়। ভাড়া দেবার সময় কি কথা ছিল মনে নেই? কথা তা অবশ্য একটা ছিল। সকাল 6টা থেকে 8টা, এই প্রথম 2 ঘন্টা উমাপদরাই কলের মালিক হবে, এরকম একটা কথা ছিল। কিন্তু কথা ছিল বলেই সে কথা রাখতে হবে এমন কথা ছিল নাকি? জগতের সবাই কথা দিয়ে কথা রাখছে, তা রাখলে তো পৃথিবীটা আর পৃথিবী থাকে না, স্বর্গ হয়ে যায়। স্বর্গ হয়নি, অতএব বাড়িওয়ালা গিন্নি সেই দেওয়া কথাকে কথা মাত্র গণ্য করে প্রতিদিনই কলে জল আসবার আগে থেকে কলঘরে গিয়ে খিল আঁটেন এবং উমাপদর ভাগের 2 ঘন্টার থেকে মিনিট 10-12 মাত্র অবশিষ্ট রেখে ভিজে শাড়িখানি গায়ে সেঁটে ধীর মন্থর গতিতে বেরোন। 8টার পরেই আবার তরুণ পুত্র পল্টুর টাইম জাগে। কোথায় যেন কাজ শিখতে যায় পল্টু, তার 1 মিনিট এদিক ওদিক হবার জো নেই। অতএব উমাপদদের ভাগে মাঝখানে 10-12 মিনিট। উমাপদ কি বিনা পানি যে বাড়িওয়ালা গিন্নির নীতি অনুসরণ করে কল ঘর আটকে বসে থাকবে তার জো নেই। নিজেদেরই তাদের মাথার ঘায়ে কুকুর পাগল তখন। উমাপদরা কাজেই মাঝে মাঝেই বার্স্ট করে। আজও করেছে, যথেচ্ছই করেছে, বিশেষ করে বিনা পানি। মাস মাস ভাড়ার টাকাটি খেতে তো বেশ মিষ্টি লাগে, জলের ভাগ দিতেই প্রাণ ফাটে কেমন বলে শুরু করে চালিয়েছে মেল ট্রেন। শুনে মনে হওয়া সম্ভব নয় বিনা পানির বয়স বাড়িওয়ালা গিন্নির ছেলের বয়সের কাছাকাছি। ছেলেটা তখন বারান্দার পাশে দাঁড়িয়ে নাইতে যাবার আগে বিড়িটায় শেষ টান দিচ্ছিল। বিনা পানির যথেচ্ছ বাণীতে সেটা আর্ধেক থাকতেই ছুঁড়ে ফেলে দিয়ে এদিকে সরে এসে বলেছিল, দেখুন ভালো চান তো চুপ করুন, নইলে নইলে বলে থামলে কেন? বিনা পানি বিদ্রুপের ভঙ্গিতে বলেছে, নইলে কি করবে শুনি? কি করব? পল্টু বোধহয় কি করবে তখনও ঠিক করতে না পেরে হঠাৎ ভীষণ গলায় বলে উঠেছিল, কি করব তা 24 ঘন্টার মধ্যেই টের পাবেন। বলতে বলতে হাতের মাসলটা বার কয়েক ফুলিয়ে নিয়েছিল পল্টু। ওর ওই শাসানিকে তখন বিনা পানি গ্রাহ্যও করেনি। ভেবেছিল কি আর করবে, বড় জোর উচ্ছেদের নোটিশ দেবে। নোটিশে তো কলা, রেন্ট কন্ট্রোল নেই। কিন্তু এখন এই রাত্রির 10টা বেজে যাওয়া গা ছমছমানিতে সেই শাসানিটা তার প্রতিটি শব্দ দিয়ে যেন হাতুড়ি পিটতে লাগলো বিনা পানির বুকের মধ্যে। 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেনি তাহলে, 12 ঘন্টার মধ্যেই শেষ করে দিয়েছে। তা আচমকা পিছন থেকে একখানা ইট মেরে সরে পড়তে পারলেই তো কাজ শেষ। বিনা পানির মনশ্চক্ষে উমাপদর মাথা ছাতু হয়ে যাওয়া রক্তাক্ত কলেবরটাই শুধু ভাসতে লাগলো। শত চেষ্টা করেও ও ছাড়া উমাপদর আর কোনো চেহারা মনে আনতে পারল না সে। অবশেষে সেই রক্তের হাত এড়াতেই রাস্তায় বেরিয়ে পড়া। সামনের ওই বড় বাড়িটাতে গিয়েই ঢুকবে সে, ওদের শরণাপন্ন হবে। পল্টু শাসানি এবং উমাপদর অনুপস্থিতি জানিয়ে কেঁদে পড়বে। উমাপদর সন্ধান আর পল্টুর শাস্তিবিধান, এই দুটোই তো এখনই দরকার। কিন্তু বিনা পানির শক্তিমানের পায়ে গিয়ে পড়াই শ্রেয়। ওরা যদি সব শোনেন অবশ্যই পল্টুকে বাবার বিয়ে দেখিয়ে ছাড়বেন, যার নাম 10টি বছর শ্রীঘর। আর উমাপদর সন্ধান? থানায় থানায় ফোন করতে পারেন ওরা, নিজেদের তো রয়েছে টেলিফোন। সামনের ওই বাড়িটার নিচের তলাটা প্রায় সবই দোকানঘর, যা কিছু দোতলায়। নিচের থেকে দোতলার ঘরের ওই নীল আলো জ্বালা স্বপ্নময় পরিবেশটা দেখতে পাওয়া যায়। প্রতিদিনই দেখে বিনা পানি হাঁ করে। তা বলে এ কথা কোনো দিনই কি স্বপ্নে ভেবেছে বিনা পানি? ওই নীল আলো জ্বালা দোতলাটায় উঠে যাবে ও, ওই আরামকে দ্বারা সাজানো কার্পেট পাতা ঘরটার মেঝেতেই বসে পড়বে? না, স্বপ্নেও ভাবেনি। কিন্তু সব সত্যি স্বপ্নে ধরা পড়ে। বিনা পানিও সেই কথাই ভেবেছিল, আর কার্পেটের ওপর বসে বলেছিল, 1 গ্লাস জল দেবেন? জল চাওয়াটা ছল নয় বিনা পানির, বাস্তবিকই তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল তার। একেই তো ছাতি ফাটার পরম মহৌষধ চা পড়েনি ছাতিতে আজকে।
তার ওপর ঝোঁকের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে এখানে উঠে আসা, এক ভয় থেকে আর এক ভয়ে। অপমানের ভয়ও তো কম নয়। যদি অপমান করে বসে, যদি বলে ওঠে, এ তো আচ্ছা ধৃষ্ট মেয়ে মানুষ, বলা কওয়া নেই, চেনা জানা নেই, একেবারে দোতলায় উঠে এলো মানে। বলবে, তাই বলবে। তারপর হয়তো চোখ ভুরু কুঁচকে বলবে, তুমি সামনের ওই পচা বাড়িটার একতলার ভাড়াটের বউ না? মাঝে মাঝে দেখেছি তো তোমায়, ঝি না এলে বাসন মাজা ছাই ফেলতে রাস্তায় বেরোতে। আবরুর দায়ে এগিয়ে গিয়ে ডাস্টবিন অবধি ফেলতে পারো না, বাড়ির দরজাতেই ঢেলে জমা করো। চোখাচোখি হয়নি কোনো দিনও, তবু বিনাপানি জানে ওরা বিনাপানির ওই ছাই মাটি মাখা চেহারা দেখেছে। ওদের অঢেল সময়, বারান্দাতেই তো থাকে সারাক্ষণ। বিনাপানি কারো দিকে না তাকিয়ে চোখ কান বুজে কাজটা সেরে গেলেও তার সর্বাঙ্গের অনুভূতিই জানতে পারছে ওরা দেখছে, গিন্নি আর মেয়ে। তবু ঝোঁকের মাথায় এই বাড়িতেই চলে এসেছে সে। এসে আর এক গেলাস জল সে খাবে না? এদের কাছেই চেয়ে খাবে। এরা কিন্তু মোটেই অপমান করার দিকে গেলেন না, তাচ্ছিল্যের দিকেও না, বরং যা করলেন ধারণাতীত। চাকরকে দিয়ে বড় আলমারির জল বার করে খেতে দিলেন। তারপর আসার কারণ জিজ্ঞেস করলেন। এত রাত্রে হঠাৎ একলা মেয়ে মানুষ। বিনাপানি এই সহৃদয় স্পর্শে কেঁদে ফেলল, আর ঝপ করে অন্য কিছু মনে না আনতে পেরে বললে, ওর আপিসে যদি একটা টেলিফোন করে খবরটা নেন। এখন আপিসে? ওদের কর্তা অদ্ভুত কথায় হেসে ওঠেন। হেসে হেসেই বলেন, এখন আপিসে ফোন করে কি করব? আপিস কি খোলা আছে? আপিস এখনো খোলা নেই সে কথা কি আর বিনাপানিই জানে না? তবু এটাই বা কি করে ভাবা যায়? সকালবেলা ভাত খেয়ে সুপুরি মুখে দিয়ে যে জায়গাতে গেল উমাপদ, 10 বছর ধরে যেয়ে আসছে, সেখানটায় একবার সন্ধান মাত্র না নিয়ে ধরে নিতে হবে উমাপদ নামের মানুষটা হারিয়ে গেল চিরদিনের মতো। কেউ তো আছে আপিসে, চাকর দারোয়ান, তারা ধরবে না ফোন? বলবে না উমাপদবাবু কখন বেরিয়ে গেছে আপিস থেকে? সেই খবরটুকু থেকেই তো ধরা যাবে কতক্ষণ হারিয়েছে উমাপদ। তাই বিনাপানিকে আবার মিনতি করতে হয়, তবু একবারটি দেখুন না বলে মাসিমা, মনটা বড় উতলা হচ্ছে। মাসিমা? মাসিমার তরুণী মেয়ের মুখে একটা চাপা হাসির বিদ্যুৎ খেলে গেল। ভাবলেও কলকাতায় বাস করলেও কত মফস্বলী থাকে মানুষ। গিন্নি হাসলেন না। গিন্নি অমায়িক দয়ার গলায় বললেন, মন উতলা হতেই পারে, যতই হোক স্বামী তো। গরিব স্বামীও স্বামী, অক্ষম স্বামীও স্বামী। তা হ্যাঁ গো, করে দেখবে নাকি একটা ফোন? কর্তা আবারও হাসেন। কি আশ্চর্য, তুমিও যে অবোধ হলে দেখছি। আমি তো পাগল নই যে এখন। ওকে বলে দাও বাড়ি গিয়ে শুয়ে পড়তে, সকালে চেষ্টা করে দেখা যাবে। বাড়ি গিয়ে শুয়ে পড়বে? বিনাপানি আবার কেঁদে ফেলে, বলে, ঘুম আমার আসবে চোখে। তারপর আসল সন্দেহের কথা ব্যক্ত করে। বাড়িওয়ালা ছেলে শাসানি এবং সেই ঘটনা। নির্ঘাত ফেরার সময় সন্ধ্যার ঝোঁকে কোথাও সুযোগ পেয়ে দিয়েছে একখানা থানিট বসিয়ে। হুমা, সে কি কথা! রাত্রে শুতে যাবার সময় হঠাৎ, প্রায় বস্তির ভাড়াটেদের মতো, ওই ভাড়াটে বউটা হঠাৎ এসে ঝুটমুট এক ঝামেলা করায় এরা যথেষ্টই বিরক্ত হচ্ছিলেন। তবে মানবিকতার দায় বলে একটা দায় আছে, সেই দায়ে পড়েই ওরা এতক্ষণ কার্পেটের ওপর বসতে দিয়েছিলেন বিনাপানিকে। কিন্তু এখন হঠাৎ ভারী যেন সদয় হয়ে গেলেন। গালে হাত দিয়ে বললেন, হুমা, সে কি কথা! ওরা তো তাহলে সাংঘাতিক লোক, ছেলেটা তাহলে ডাকাত। তারপর ওদের সাংঘাতিকত্ব সম্পর্কে প্রশ্নোত্তর চালাতে লাগলেন গিন্নি, কখনো নরম হয়ে, কখনো অবাক হয়ে, কখনো অবিশ্বাসের ঝাপট দিয়ে। কিন্তু বিনাপানির কি এখন পল্টুর ভয়ানকত্ব সম্পর্কে সমালোচনা করবার মন? বিনাপানি কথার মাঝখানে না বলে পারে না, আর কেঁদে ফেলেই বলে, কত জ্বালাতন করছি মা আপনাদের, কিন্তু কি করব, আপনারা ছাড়া আর উপায় দেখছি না। তা ওর আপিসে না হোক থানায়, থানায় যদি। থানায়? ভদ্রলোক নরম গলায় বলেন,
না না, জ্বালাতনের কিছু নয়, তবে এখন তো আর কিছু করা সম্ভব নয়। রাত্রে যদি ভদ্রলোক না ফেরেন, সকালে ডায়েরি করে দিতেই হবে। যদি না ফেরেন? কত অবলীলাতেই উচ্চারণ করলেন ভদ্রলোক। তারপর বললেন, ওরে জগবন্ধু, একে এর বাসায় পৌঁছে দিয়ে যা, রাত হয়েছে, একা যাবার দরকার নেই। তবু হ্যাংলা হলো বিনাপানি। তবু বলল, মাসিমা, ওই খুনে ডাকাতকে এক বাড়িতে নিয়ে কি করে থাকবো মাসিমা? ওর ঘর মনে করলে যে আতঙ্ক আসছে। আজকের মতো যদি। বিনাপানি তার আতঙ্কিত প্রাণটি নিয়ে বাসায় ফিরতে ভয় পাচ্ছিল। ভয়ের জায়গা ছেড়ে একবার চলে এলে আর সেখানে ঢোকা বড় কঠিন। বিনাপানিটাই আশা করছিল ওর ওই আতঙ্কিত প্রাণের জন্য একটু জায়গা এখানে মিলবে। গিন্নি নিজেই হয়তো বলবেন, না না, ও ঘরে এখন আর গিয়ে থাকতে পারবে না, এখানেই একটু শুয়ে পড়ো। কিন্তু এরা অন্যভাবে সহৃদয়তা দেখালেন। চাকরকে সঙ্গে দিয়ে পাঠিয়ে দিতে চাইলেন বিনাপানিকে। উমাপদ যদি না ফেরে, দয়ালু ভদ্রলোক অবশ্যই কাল থানায় থানায় খোঁজ খবর নেবেন। হয়তো থানায় নেই, হয়তো হাসপাতালেই পড়ে আছে। বিনাপানি গিন্নির পা জড়িয়ে ধরতে আসে। ভদ্রলোক আরও কোমল গলায় বলেন, শুনলে তো বাছা, রাত্রে কিছুই করা সম্ভব নয়, সকাল পর্যন্ত ধৈর্য ধরতেই হবে। এরপর আর বসে থাকা সম্ভব হয়? আসতেই হয় সেই ভয়ের ঘরে, যেখানে উমাপদর খুনি বসে। ঘরে নয়, দরজার সামনে ঘুরছিল পল্টু। বিনাপানিকে দেখেই বলে ওঠে, কি ব্যাপার, দরজায় তালা লাগিয়ে গেছিলেন কোথায়? উমাপদবাবু শুনছি আপিস থেকে ফেরেননি। হ্যাঁ, শুনেছে পল্টু। বেরিয়ে ফিরে মায়ের কাছে শুনেছে। বাড়ি থেকে বেরিয়ে পড়ার আগে বিনাপানির যখন ভয়ানক প্রাণ কেমন করছিল, তখন বিনাপানি চেঁচিয়ে চেঁচিয়ে অনেক কথাই শুনিয়েছিল। যারা বিনাপানির অনিষ্ট করেছে তাদের যেন তেরাত্তি না পোহায়, ঠাকুমার কাছে শেখা এ গালটাও দিতে ছাড়েনি। কিন্তু এখন বিনাপানি ওই অপরিসীম নির্লজ্জতা আর দুঃসাহসের মুখোমুখি পড়ে গিয়ে গাল দিতে ভুলে গেল। হাউ হাউ করে কেঁদে উঠে বলে ফেলল, সত্যি সত্যি আমার এই সর্বনাশ করলে পল্টু, নিরীহ মানুষটাকে খুন করে রাগ মেটালে। হয়তো বড় বাড়ির সদয় ভদ্রতার দাহটা বড় বেশি জ্বালা দিচ্ছিল, তাই কান্নার মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছিল বিনাপানির। অভিযোগটা বুঝতে একটু সময় লাগলো পল্টুর, ক্ষণমাত্রই। তারপরই বলে উঠল, লে বাবা, আপনি যে একেবারে পাগলা হয়ে গেছেন দেখছি। ব্যাপারটা কি হয়েছে শুনি? কিন্তু ব্যাপার আর কতটুকু? বিনাপানির কান্নার ধমকে শুনতে এতক্ষণ লাগলো। নইলে ব্যাপার তো এই, উমাপদ সকালে আপিস গিয়েছিল, উমাপদ সন্ধ্যায় আপিস থেকে ফেরেনি। সন্ধ্যায় ফেরেনি, তারপর ফেরেনি, তারপরও এই রাত 12টাতেও ফেরেনি। 12টা কেন, আরও বেশি। নাইট শোয়ে সিনেমা দেখে ফিরে এসেছে পল্টু, সেও তো কতক্ষণ হয়ে গেল। পল্টু দৈবমানির মতো বলে, নাইট শোয়ে সিনেমা দেখতে গেলে কাঁচাদের বড় মুশকিল, বাস পেতে নাকে নল ছেঁচে যায়। সিনেমা? সিনেমাকে দেখছে? উনি সিনেমা দেখতে গেছেন? তাছাড়া আবার কি? পল্টু প্রত্যয়ের বাণী বহন করে, নাইট শোয়ে সিনেমা দেখতে যাওয়া ছাড়া আর কি হওয়া সম্ভব? ও হ্যাঁ, আমি যে তাকে ইটিয়ে পিটিয়ে এসেছি তা মনে ছিল না। বাস্তবিক কি আশ্চর্য চিন্তা শক্তি আপনার বৌদি। যাক, ঘরে যান, দেখছি আমি। যত সব ছেলে মানুষই। বিনাপানি কি এখনো সন্দেহ করবে? ভাববে পল্টু সেই ভয়াবহ নৃশংসতা করে এসে এখন সাধু সাজছে? তা বিনাপানির সন্দেহ আর বিশ্বাস কিছুতেই কিছু এসে যায় পল্টুর, এরম মনে হলো না। পল্টু থানায় থানায় আর হাসপাতালে হাসপাতালে খোঁজ নেবে, সিনেমা থেকে ফেরার টাইমটা বাদ দিয়ে। ঘরে ঢুকে আবার সেই ভয়াবহ শূন্যতা। বিনাপানির আর কি করবার আছে ডুকরে কেঁদে ওঠা ছাড়া? বিনাপানি দিন দুঃখী নয় যে রাস্তায় বসে বুক চাপড়াবে। বিনাপানি নীল আলো জ্বালা উঁচুতলারও নয় যে শোককে মনের মধ্যে সংহত রেখে দাঁতে দাঁত চেপে নিঃশব্দে বসে থাকবে। বিনাপানি মাঝারি, তাই ডুকরে ডুকরে কান্না ছাড়া আর কিছু পেরে উঠছে না বিনাপানি। এইবার উমাপদর গল্পের চেহারাকে ঘোরালো করে তোলা যেত।
উমাপদর হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে বীণাপানির জীবন বহু আবর্তে আবর্তিত হতে হতেই ছন্নছাড়া হয়ে যেত। বহুদিন পরে ফিরে আসা উমাপদ তার সংসার শ্মশানে বসে জীবনের এক অপূর্ব ব্যাখ্যা করত। অথবা উমাপদ আবার হারিয়ে যেত। অমন অনেক কিছুই করা যেত এ গল্পকে। কিন্তু এমনি কপাল উমাপদর যে ওকে নিয়ে গল্প লিখতে বসে কলমের আগায় বক্তব্য তো দূরের কথা, কালিও এলো না, এলো শুধু জল। অতএব ওই জোলো জোলো কাহিনীটি পড়ে রইল একপাশে। কেউ নিয়ে কাড়াকাড়ি করলে না। কোন লজ্জায় করবে? পোড়ার মুখ পুড়িয়ে উমাপদ যে পরদিন ভোরবেলায় এসে হাজির হলো সুস্থ শরীরে, সহজ মূর্তিতে। উমাপদ শুধু যে হাত পা আস্ত রেখেই ফিরল তাও তো নয়। উমাপদর এক হাতে বড় ছড়ার এক ছড়া পুরুষ্টু কলা, আর এক হাতে ন্যাকড়ায় বাঁধা ছোট্ট হাঁড়ি একখানা। তার মানে যা কিছুই হয়ে থাকুক, সকালবেলা সে মর্তমান কলা আর চিঁড়ের মোয়া নিয়ে বাড়ি ঢুকেছে। কি চন্দ্রাবলীর ব্যাপার নাকি? পল্টু বয়সের মর্যাদা বিস্মরণ হয়ে বলে, এদিকে অশ্রু বিসর্জন করতে করতে বীণাপানি দেবীর ঘোরতর সর্দি, অন্যদিকে উমাপদবাবু ও চন্দ্রাবলী। যাই বলুন, আপনি মশাই নমস্য ব্যক্তি। তা পল্টু নমস্য ব্যক্তি বলে ঘোষণা করলেও পল্টুর মা বাবা যথেষ্ট গঞ্জনা দিলেন উমাপদকে। একটা ছেলে মানুষ বউকে যে উমাপদ একা বাসায় রেখে খামোকা বন্ধুর দেশে বেড়াতে গেল, এর চাইতে গর্হিত আর কি হতে পারে? বলে বলে ফুরোতে পারছিলেন না ভদ্রমহিলা। বীণাপানি তো মুখে কুলুপ দিয়ে বসে আছে। উমাপদকে কলার ছড়া আর মিষ্টির হাঁড়ি নিয়ে ঢুকতে দেখে অবধি। বাড়িওয়ালা গিন্নি বীণাপানির গত রজনীর শোচনীয় অবস্থার কাহিনী পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন উমাপদকে। খবরের জন্য বড়লোকের বাড়ি ছুটে যাওয়ার কথাটা শুনেই যা একটু চমকে উঠেছিল উমাপদ। তারপর আর কি না, তাছাড়া আর কিছুতেই চমকায়নি উমাপদ। আপিস যাওয়া বর আপিস থেকে বাড়ি না ফিরলে বউ উপোস করে পড়ে কাঁদবে, এর মধ্যে বাহুল্যের কিছু নেই। বরং খেলেই নিন্দের চূড়ান্ত হতো। উমাপদকেই বা এত গঞ্জনা দেবার কি আছে? রক্ত মাংসের মানুষ নয় সে? সকালেই সেই কাণ্ডর পর আবারও এখানে পড়ে থাকবে? রাগের মাথায় আজই তাই বাড়ি ঠিক করতে গিয়েছিল ডেলি প্যাসেঞ্জার বন্ধু সুশীল ঘোষের দেশ রামরতনপুরে। সুশীলেরই জ্ঞাতির বাড়ি। চমৎকার বাড়ি, 4-5খানা ঘর, খোলামেলা, রান্নাঘর, ভাঁড়ার ঘর, ইঁদারা। মালিক বিদেশে থাকেন, বাড়িটা পড়ে আছে। কেয়ারটেকারের মতো ভাড়াটে রাখতে চান, অতএব ভাড়া যৎসামান্য। উঠোনে নানাবিধ গাছ, সেই উঠোনের গাছেরই কলা। সজনে ফুলে ভরে গেছে দুটো গাছ। মিষ্টি টিষ্টিও সস্তা, সবই ভালো। বাড়ি একেবারে ভাড়া করেই ফিরছিল। ফেরার সময় ঝপ করে ট্রেন ফেল করে বসে এই কাণ্ড। সেটাই ছিল লাস্ট ট্রেন। তারপর না আছে ট্রেন, না আছে বাস। ইচ্ছা করে কি আর উমাপদ ভুগিয়েছে আর ভাবিয়েছে তার বীণাকে? এতক্ষণের পর বীণা মুখের তালা খোলে, আর বেশ ঝংকারের সঙ্গেই খোলে। একা আমাকেই নয়, বাড়ির আরও 3টে প্রাণীকেও ভুগিয়েছ। পল্টু বেচারা সারা রাত রাস্তায়, কোথায় হাসপাতাল, কোথায় থানা। তোমার আপিসের কে কমলবাবু তার বাড়িতে, না খাওয়া না ঘুম। যা করেছে ও, সে ঋণ শোধ করবার নয়। আর মাসিমা মেসোমশাই না থাকলে এসে আমায় আর দেখতেই পেতে না। ভয়ে কেঁদেই মরে যেতাম। সারা রাত জেগে বসে পাহারা দিয়েছেন আর সান্ত্বনা দিয়েছেন ওরা। উমাপদ থতমত খেয়ে বলে, তাহলে বোঝো, বিবেচনা করে দেখো। বীণাপানি যেন পল্টুদেরই পক্ষে, এমনভাবে বলে, এত বড় হিতৈষী বন্ধুকে ত্যাগ করে তুমি একটু আরাম খুঁজতে চলে যাবে? এটা ধর্মে হয়? উমাপদর ধর্মে হয় না। অতএব উমাপদকে সেই 4-5খানা ঘর, বারান্দা, রান্নাঘর, ভাঁড়ার ঘর, ইঁদারা সব কিছুই বিসর্জন দিতে হয়। না দিয়ে কি করবে? উমাপদরা যে শুধু মধ্যবিত্ত তা তো নয়, ওরা যে মধ্যচিত্ত, হয় এসপার নয় ওসপার। এসব করবার ক্ষমতা ওদের নেই। তা সে কি ঘরে, কি বাইরে, কি রাজশাসনে, কি সমাজ শাসনে, একবার তোড় ওঠে তারপরই আপোষ করে নেয়। ফুঁস করে কিন্তু কামড়ায় না, প্রতিজ্ঞা করে কিন্তু পালন করে না।
জীবনভর প্রত্যেকটি অসহায়তার সঙ্গে আপোষ করতে করতে ওই প্রকৃতি হয়ে গেছে উমাপদদের। কি ভালোবাসেন আমাদের, আর আমরা বেইমানের মতো চলে যাব? সে তো বুঝছি, বলে উমাপদ, কিন্তু বাড়িটা যে ভাড়া করে এলাম। তাতে কি, ছেড়ে দেবে। সুযোগ সুবিধে আরাম আয়েশ এইটাই তো শেষ কথা নয়, সভ্যতা ভব্যতাটা আসল। অতএব উমাপদকে সভ্যতা ভব্যতার ট্যাক্স দিতে হয়, নতুন বাড়ি ছেড়ে দিতে হয়। অতএব আমারও আর উমাপদকে নিয়ে গল্প লেখা হয় না। সব আয়োজন ব্যর্থ করে দিয়ে সে সেই চিরকালের আজে বাজে প্লটের মধ্যে পড়ে রইল। আজ বিনা পানি কলার ছড়া আর হাঁড়ির মিষ্টির ভাগ দিয়ে এসেছে বলে যে আর ঝগড়া হবে না তা নয়। এখানের ঘর যখন কমন, তখন আর চিরশান্তির আশা কোথায়? গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। ধন্যবাদ।